শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নীর সংবাদে স্বাগত। মৈথিলি মৈথিলি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 2 কোটি আর বাংলাদেশে প্রায় 4.5 লাখ মানুষের মাতৃভাষা মৈথিলি। ভারতের বিহার, ঝাড়খণ্ড আর নেপালের একাংশের প্রচলিত ভাষা মৈথিলি। বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর একাংশ এ ভাষায় কথা বলেন। মৈথিলি দেবনাগরী ও ত্রিহুত লিপিতে লেখা হয়। ত্রিহুত লিপির গঠন অনেকটা বাংলার মতোই। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীতে একটি গণমাধ্যমের অফিস ঘেরাও করে সব কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে। নেই আনুষ্ঠানিক কোনো অভিযোগ, নিন্দার ঝড়। কর্মবিরতিতে আবারও অচল চট্টগ্রাম বন্দর, দেশের বাণিজ্য মুখ থুবড়ে পড়ার শঙ্কা। এছাড়াও আপনারা বাঙালিয়ানায় শুনবেন দেশের প্রথম 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 1970, 1973 এবং 1979 সালের নির্বাচন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এই 3টি নির্বাচন। এই 3 নির্বাচনের মাধ্যমে একটি জাতির জন্ম, প্রথম সংগঠন গঠন এবং পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের ধারা সূচিত হয়েছিল। 1970-এর সাধারণ নির্বাচন ছিল অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাধিক্য অর্জন করে। পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির সংখ্যাগরিষ্ঠতা পায়। এই নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দেয় যে বাঙালি জাতি আর বৈষম্য মেনে নেবে না। পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত 1971 সালের মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হয়। অর্থাৎ এই নির্বাচনে ছিল স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে নতুন সংবিধানের অধীনে এটি ছিল গণতন্ত্রের পথে প্রথম পদক্ষেপ। 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 293টি আসন পেয়ে বিশাল বিজয় অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিরোধী দলগুলো অত্যন্ত সামান্য আসন লাভ করে। 1975 সালের 15ই আগস্ট ট্র্যাজেডি এবং রাজনৈতিক অস্থিরতার পর এটি ছিল দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। 18ই ফেব্রুয়ারি 1979 সালে জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সামরিক শাসন জিয়াউর রহমানের নবগঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 207টি আসন পেয়ে জয়লাভ করে। মালেক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ 39টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। অনলাইন ডিজিটাল মিডিয়া হাউস বাংলাদেশ টাইমসের অফিসে প্রবেশ করে সেনাবাহিনী প্রতিষ্ঠানটির সকল সংবাদকর্মীদের তুলে নিয়ে গেছে। তবে তাদের অপরাধ কি এবং কি কারণে তারা তাদের তুলে নিয়ে গেছে তার কোনো ব্যাখ্যা তারা দেয়নি। 7 ফেব্রুয়ারি শনিবার রাতে বাংলাদেশ টাইমসের সংবাদকর্মীদের অফিস থেকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির মোজা বিভাগের এডিটোরিয়াল ইন চিফ সাব্বির আহমেদ। সাব্বির জানান, শুক্রবার তারা সেনাবাহিনী নিয়ে একটি জনমত প্রকাশ করেছিল। সেই জরিপে অনেকে মত দিয়েছিল, সেই কারণে হয়তো এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। শনিবার রাত 9:30টার দিকে সেনাবাহিনীর একটি দল প্রতিষ্ঠানটির নিকুঞ্জ অফিসে আসে। তারা কোনো কথা ছাড়াই অফিসটিতে প্রবেশ করে। এরপর সকলকে একযোগে তাদের সঙ্গে যেতে হবে বলে জানায়। পরে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য ওই প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে। তবে এখনও প্রতিষ্ঠানটির সাইট সক্রিয় হয়নি। এদিকে সাংবাদিকদের তুলে নেওয়ার ঘটনায় নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 8 ফেব্রুয়ারি সকালে প্রাক নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই ঘটনা উদ্বেগজনক, স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। 4
দফা দাবিতে 8ই ফেব্রুয়ারি রোববার সকাল 8টায় চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এই ধর্মঘটের কর্মসূচির কারণে বন্দরের জেটি ও বহির্নোঙরের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। বন্দরের মূল জেটিতে 12টি জাহাজ রয়েছে, বহির্নোঙরে রয়েছে পণ্যবাহী অর্ধ শতাধিক জাহাজ। এসব জাহাজে পণ্য খালাস হচ্ছে না। ধর্মঘটকে ঘিরে সকাল থেকে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। এর আগে নিউ মোরিং টার্মিনাল ইজারা না দেওয়ার দাবিতে 31 জানুয়ারি থেকে 8 ঘন্টা করে 3 দিন কর্মবিরতি পালন করা হয়। এরপর গত মঙ্গলবার শুরু হয় লাগাতার কর্মবিরতি। এতে বন্দরের কন্টেইনারের পরিবহনের কার্যক্রম অচল হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের এক বৈঠকের পর লাগাতার কর্মবিরতি 2 দিনের জন্য স্থগিত করা হয়েছিল। তবে এরপরই আন্দোলনকারীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ এনে রোববার থেকে লাগাতার ধর্মঘট শুরুর ঘোষণা দেন আন্দোলনকারীরা। গোপালগঞ্জ সদর উপজেলায় একটি বাসার টিনের ট্রাঙ্ক থেকে 3 বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই শিশুর মাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ার জের ধরে নিজের কন্যা শিশুকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসী। প্রায় 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদপুরের সদরপুর থানার মিরাজ মোল্লার সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরেই গত 17 জানুয়ারি সন্ধ্যায় ওই নারী তার প্রেমিকের সহায়তায় নিজ সন্তানের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে শিশুটির মরদেহ বাড়ির ট্রাঙ্কের ভেতরে লুকিয়ে রাখা হয়। ঘটনার পর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই নারী। পটুয়াখালীর বাউফলে এক নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত ব্যবস্থার ইনসাফ এখন প্রশ্নবিদ্ধ। তিনি মন্তব্য করেন, দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা আর অন্য পাল্লায় ভারত বসে আছে। বাংলাদেশের মানুষ বিদেশি কোনো ইনসাফ নয়, বরং ইসলামের ইনসাফ দেখতে চায়। চরমোনাই পীর আরও বলেন, 54 বছর ধরে প্রচলিত আইনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ক্ষমতা পরিবর্তনের প্রচলিত ধারায় এক দল পালালে আরেক দল জুলুম শুরু করেছে। তবে হাতপাখা ক্ষমতায় আসলে কোনো নিরাপদ মানুষকে দেশ ছাড়তে হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট চান। ব্যাপক কর্মী ছাঁটাই ও সম্পাদকীয় নীতিতে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জেফ ডিওনোফ্রিও। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রায় 300 সাংবাদিক ছাঁটাই করেছে, যার ফলে কিয়েভ ও মধ্যপ্রাচ্য ব্যুরো সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। উইল লুইসের মেয়াদে $10 কোটি লোকসান এবং কমলা হ্যারিসকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্তে প্রায় 2.5 লাখ গ্রাহক সাবস্ক্রিপশন বাতিল করেন। সাবেক নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন এই গণছাঁটাইকে সংবাদপত্রের ইতিহাসের অন্ধকার দিন হিসেবে অভিহিত করেছেন। মালিক জেফ বেজোসের হস্তক্ষেপ ও লুইসের কঠোর সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। রাজনৈতিক টানাপোড়েনে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির গতি আরও কমেছে, যা 2 দশকের মধ্যে অর্থাৎ 20 বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত ডিসেম্বরের শেষে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 6.10%। কেন্দ্রীয় ব্যাংকের গত 2 দশকের তথ্য অনুসারে বেসরকারি খাতে এত কম প্রবৃদ্ধি আর কখনো দেখা যায়নি। এর আগে সর্বনিম্ন প্রবৃদ্ধির রেকর্ড ছিল গত বছরের অক্টোবরে 6.23%। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। ব্যাংকাররা বলছেন, সবাই নতুন রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করছে, এজন্য কেউ বিনিয়োগ করছে না।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সৌদি আরবে আইপিএল এর দল বদল নীতির উপর অসন্তুষ্ট হয়ে আল নাসরের টানা 2 ম্যাচ বয়কট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার অভিযোগ, আল নাসরের চেয়ে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। এই বিদ্রোহের জেরে CR7 এর ক্লাব ছাড়ার গুঞ্জন তীব্র হয়েছে। এদিকে রোনালদোর সম্ভাব্য বিদায়ের পর তার বিকল্প হিসেবে লিভারপুলের মোহাম্মদ সালাহকে মরুভূমিতে আনার পরিকল্পনা করেছে সৌদি প্রো লিগ। লিগ কর্তৃপক্ষ অবশ্য ক্লাবগুলোর স্বাধীন পরিচালনার কথা বলে ভারসাম্য রক্ষার দাবি জানিয়েছে। সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।